বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের টুডেস লেকচার। টপিক ইজ প্রবাবিলিটি। আমরা প্রবাবিলিটি এন্ড প্রবাবিলিটি ফাংশন, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই আইটেমগুলি লেখাপড়া করার পরে আমরা আরো আমাদের ফাইনাল সিলেবাসে যে ডিস্ট্রিবিউশন গুলি আছে ওই দিকে যাবো। তো ডিস্ট্রিবিউশনের আগে আমাদের শুরুতে বেসিক প্রবাবিলিটি কি এই নিয়ে আমরা আলোচনা করব। লাস্ট ক্লাসে কিছু কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে হোয়াট ইজ প্রবাবিলিটি। লাস্ট ক্লাসের ডেফিনিশনটা কিন্তু আমি আজকে দেইনি। লাস্ট ক্লাসে বলেছিলাম প্রবাবিলিটি ইজ ইকুয়ালস টু এ রেশিও ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। এই ক্ষেত্রে একটা ডেফিনিশন বলেছিলাম যে টোটাল আউটকাম আর উপরে থাকবে ফেভারেবল আউটকাম, নাম্বার অফ ফেভারেবল আউটকাম। এই ডেফিনিশনের উপর ভিত্তি করে আমরা কিছু ম্যাথমেটিক্যাল টার্মস আলোচনা করেছি, তারপরে থিওরাম আলোচনা করেছি, সামান্য সামান্য আলোচনা করেছি। আজকে আবারও ডেফিনিশন নিয়ে আসলাম যে নাম্বার অফ ফেভারেবল আউটকাম। গত ক্লাসে যে কথাটা বলেছিলাম সেটাকে ডেফিনিশন আকারে আরো একটু স্পেসিফিক করে লিখেছি যে প্রবাবিলিটি অফ এ is equals to number of A, that is favorable outcome divided by total number of outcome, that is possible outcome ke number of S দ্বারা n for number of S দ্বারা ডিফাইন করা হয়েছে। এটা হলো আরো একটি ডেফিনিশন, গত ক্লাসেও দিয়েছিলাম, এখানে ইন্ট্রোডিউস করলাম। আবার অন্যভাবে যদি বলা হয় যে নাম্বার অফ টাইমস ইভেন্টস অকার্ড ইন দ্য পাস্ট, অতীতে যে কয়েকটি ঘটনা বা যে সময়ের মধ্যে হয়েছে তার সংখ্যা ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ অবজারভেশন। এটা ব্যাপক অর্থে এই ডেফিনিশনটা ইউজ করা হয় লার্জ নাম্বার যদি থাকে। তো সেই ক্ষেত্রে সেই নাম্বার অফ টোটাল আউটকামসটা একেবারে ইনফাইনিটির দিকে যখন হবে, তখন নাম্বার অফ পসিবল আউটকাম ডিভাইডেড বাই নাম্বার অফ টোটাল আউটকাম, এই রেশিওটাকে প্রবাবিলিটি অফ এ দ্বারা ডিফাইন করা হয়। মূলত প্রবাবিলিটি হলো একটি রেশিও। আমরা গত ক্লাসেও দেখিয়েছি, আজকে কিন্তু আমরা দুটো ডেফিনিশন দিয়ে চেষ্টা করেছি যে দিস আর দ্য রেশিও। এবং লাস্ট ক্লাসে আমরা দেখিয়েছি যে কন্ডিশনাল প্রবাবিলিটির একটা ডেফিনিশন দিয়েছিলাম যে প্রবাবিলিটি অফ এ আন্ডার কন্ডিশন বি, বি ঘটনাটা ঘটার সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনা। এবং ডেফিনিশনে বলা হয়েছিল প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ডিভাইডেড বাই প্রবাবিলিটি অফ বি, এবং শর্ত হলো প্রবাবিলিটি অফ বি মাস্ট বি গ্রেটার দেন জিরো, অথবা এটা এইভাবে বলা যায় দ্যাট শুড বি নন জিরো। নন জিরোর চেয়ে গ্রেটার দেন জিরো হলে মোর অ্যাকিউরেট। আর আমরা গত ক্লাসে প্রপার্টিজ অফ probability কে বলেছিলাম probability lies between 0 to 1. It may be 0 or it may be 1, but the value of probability of something, it must lie in between 0 to 1. So এই ফর্মুলাটা আমরা মনে রাখবো। তো এই কন্ডিশনাল প্রবাবিলিটি গুলি গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। কন্ডিশনাল প্রবাবিলিটি ডেফিনিশনটা আবারও এখানে নিয়ে আসছি আরো একটু ক্লিয়ার বোঝানোর জন্য যে ওই পৃষ্ঠে যে মিস্টেকটা ছিল গ্রেটার দেন জিরো না হয়ে এটা হবে ইট শুড বি সরি নট ইকুয়াল জিরো না হয়ে ইট শুড বি গ্রেটার দেন জিরো। আচ্ছা, it measures the probability that event A occurs when it is known that event B occurs. অর্থাৎ ইভেন্ট বি ঘটেছে এর সাপেক্ষে এ ঘটনা ঘটার সম্ভাবনা, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। আবার যদি এ ইন্টারসেকশন বি এমপি হয়, এ ইন্টারসেকশন বি এমপি, এই জিনিসটা কি টাইপের এটা আমরা যদি চিন্তা করি, তোমরা নিশ্চয়ই একটা সার্কেল দেখতে পাচ্ছ,
রাইট? আমি আরো একটি সার্কেল কনসিডার করলাম। এই দুটার মধ্যে ইন্টারসেকশন কত হবে কে বলতে পারবে? দুটি সার্কেল দেখা যাচ্ছে, রেড কালারের এবং স্যার যদি এই অবস্থায় থাকে তাহলে তো স্যার ইন্টারসেকশন 0। ইন্টারসেকশন 0, দ্যাট মিনস এই দুটির মধ্যে দেয়ার ইজ নো কমন রিজিয়ন। এই ক্ষেত্রে এই রেজাল্টটা হলো এমসি বা ফাঁকা। কথা বুঝে আসছে? হ্যাঁ, জি স্যার। এটাই আমি বোঝানোর চেষ্টা করেছি যে এমন অবস্থায় এই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এই রেজাল্টটা হবে 0, কারণ এদের মধ্যে কোনো ইন্টারসেকশন নাই। আবার এমন হয় যে এ এবং বি দুইটা মিলে ডিরেক্টলি বি হয়ে গেল। যেমন এটা যদি বোঝাতে চাই আমরা, তাহলে এইভাবে একটা সার্কেল নিয়ে আবারও ক্লিয়ারলি বোঝাতে পারবো। সাপোজ এই বড় একটি সার্কেল নিলাম, সেই সার্কেলটার নাম দিলাম সাপোজ এ। ওকে, বড় সার্কেলটা এ। আর ছোট একটা সার্কেল দিলাম, এর মধ্যে ধরো এটা কালারটা ঘুরিয়ে দিলাম, এটা পুরোপুরি ওই সার্কেলের ভিতরে। তাহলে এই ক্ষেত্রে রেড সার্কেলটাকে যদি আমরা বি দ্বারা ডিফাইন করি, আর গ্রিন সার্কেলটা যদি আমরা এ দ্বারা ডিফাইন করি, তাহলে আমরা কিন্তু স্পষ্ট বলতে পারতেছি বি সাবসেট অফ এ, অর্থাৎ এ বড় বি ছোট, তাই না? এটা বুঝা যাচ্ছে। আরো একটা জিনিস ক্লিয়ার, এ এবং বি এর ইন্টারসেকশন হবে বি। ইন্টারসেকশন, ইউনিয়ন এগুলি তোমাদের ধারণা নিশ্চয়ই আছে, 9-10-এ পড়েছো, ইন্টারমিডিয়েট ডিপ্লোমাতে পড়েছো। ইন্টারসেকশন হলো দুটি রিজিয়নের কমন রিজিয়ন। তাহলে কমনটা কোনটা হবে? কমন অবশ্যই এই দুটার মধ্যবর্তী এলাকাটা হবে, অর্থাৎ আমাদের এই অংশটুকু হবে, এই সার্কেলের এই ভিতরের অংশটুকু হবে কমন, অর্থাৎ পুরোপুরি বি এর সাথে মিলে যাবে। স্যার মানে বি এর যে মান আছে এর মানের সাথে মিলতে হবে এরকমই তো স্যার? না, ইন্টারসেকশন বলতে এটা দেখো বড় সার্কেল আর বিটা হলো ছোট সার্কেল, তাহলে তাদের ইন্টারসেকশন হবে ছোট সার্কেলটা। আর আগে কিন্তু বিটা ছিল বড় আলাদা আলাদা, একটা আরেকটার বাহিরে ছিল। এখন কিন্তু আমরা ভিতরে কনসিডার করছি। এই ক্ষেত্রে অর্থাৎ এই এদিকে দেখো আমাদের এ এবং বি এর ইন্টারসেকশন হলো বি। এমত অবস্থায় প্রবাবিলিটি অফ এ আন্ডার কন্ডিশন বি, সেই ক্ষেত্রে এ ইন্টারসেকশন বি এর রেজাল্ট হবে প্রবাবিলিটি অফ বি। আবার ডেফিনিশন অনুযায়ী নিচে আছে প্রবাবিলিটি অফ বি, সেই ক্ষেত্রে টোটাল ঘটনার রেজাল্ট হবে 1, যা আমরা গত ক্লাসে একবার বুঝিয়েছিলাম যে প্রবাবিলিটি 0 হতে পারে, প্রবাবিলিটি 1 হতে পারে। এটা আমরা কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়ে আবারও দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা, আমরা পরের স্লাইডে দেখি। হ্যাঁ, গত ক্লাসে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, ডিপেন্ডেন্ট এগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আমি আবারও ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের কথা বলতেছি। যে দুটি ইভেন্ট ইন্ডিপেন্ডেন্ট হবে যদি এই শর্তগুলি স্যাটিসফাই করে। আমরা এখানে কয়েকটা কন্ডিশন নিয়েছি, কন্ডিশন গুলি যদি স্যাটিসফাই করে, দেন উই ক্যান সে দ্য ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। ঘটনাগুলি কি কি? probability of A under condition B is equal to probability of A, এটা হতে হবে। আবার probability of B under condition A, এটা হতে হবে probability of B। এবং এর সাথে আরো একটি কন্ডিশন, তাদের ইন্টারসেকশন রেজাল্ট হবে probability of A এবং probability of B। এই তিনটা শর্ত যদি স্যাটিসফাই হয়, তাহলে এ এবং বি কে পরস্পর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট বলা হয়। তো পরস্পর ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আমি যদি জয়েন করে দেখাতে চাই তোমাদেরকে, তাহলে বলবো, দেখো আমি ক্লিয়ারলি তোমাদেরকে আরো একটু ক্লিয়ার করতে চাচ্ছি, এই পৃষ্ঠে দেখাতে চাচ্ছি। একটা রিজিয়ন নিলাম, তোমরা কি রিজিয়নটা দেখতে পাচ্ছ? একটি এলাকা নিলাম, ওকে। এই এলাকাটাকে আমি দুই ভাগে ভাগ করলাম, খেয়াল করিয়ে।
তো একটা রিজিয়নকে আমি দুই ভাগে ভাগ করলাম। প্রথম ভাগটাকে দিলাম এ, এই এলাকাটা এ, আর দ্বিতীয় এলাকাটা হলো বি। ওকে, এখন এই দুটি ঘটনা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। প্রবাবিলিটি অফ এ আন্ডার কন্ডিশন বি, বি ঘটনা ঘটলে এ ঘটার সম্ভাবনা প্রবাবিলিটি এ হবে, কারণ এদের মধ্যে কোনো কমন কিছুই নাই। কমন থাকলে সেটা বাদ যাবে। অনুরূপ ভাবে প্রবাবিলিটি অফ বি আন্ডার কন্ডিশন এ, এটা প্রবাবিলিটি অফ বি পুরোপুরি হবে, এবং তাদের ইন্টারসেকশন প্রবাবিলিটি অফ এ এবং প্রবাবিলিটি অফ বি, তাদের ইন্টারসেকশনটা হবে এ এর প্রবাবিলিটি এবং বি এর প্রবাবিলিটির গুণফল। এই ইন্টারসেকশন বলতে এই পুরো এরিয়াতেই আমরা পুনরায় পাবো। এ এর প্রবাবিলিটি এই এরিয়া, বি এর প্রবাবিলিটি এই এরিয়া, তো ইন্টারসেকশনের প্রবাবিলিটি টোটালটা পাবো। এই শর্তগুলি যদি স্যাটিসফাই করে, দেন উই ক্যান সে দ্য ইভেন্টস আর ইন্ডিপেন্ডেন্ট। এখানে any one of these conditions implies the other two. The interpretation of two events being independent is that knowledge about one event does not affect the probability of the other event. অর্থাৎ একটি ঘটনা ঘটার সম্ভাবনা এই অন্য ঘটনা দ্বারা ইফেক্টেড হবে না। আবার ইন্টারসেকশনস অফ ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের আরেকটি কন্ডিশন হলো, ইভেন্টগুলিকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি, ভেঙে নেই, A1, A2, A3 এভাবে আপ টু AN, তাহলে প্রত্যেকটা পোর্শনের প্রবাবিলিটির যে ইন্টারসেকশন, এই ইন্টারসেকশন নিলে পার্ট বাই পার্টের ইন্টারসেকশনের সমষ্টির সমান, সরি মাল্টিপ্লিকেশনের সমান হবে, গুণের সমান হবে। এটা আরেকটি ফর্মুলা। তো মোটামুটি এই ফর্মুলাগুলি আমি গত ক্লাসে একটু করে বলেছিলাম, আজকে আবারও একটু দেখালাম, আর এই আইটেমগুলো আমাদের পরবর্তীতে কাজে লাগবে। এখানে আরো একটি থিওরাম আছে, দেখো কতক্ষণ আগে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে দুটা সার্কেল বা দুটা রিজিয়ন সেপারেট। এখানে কিন্তু দুটা ইভেন্ট দেখানো হয়েছে, এ একটা সার্কুলার ইভেন্ট। আমি যদি ড্রয়িং করে দেখাই তাহলে এভাবে দেখাবো যে এ হলো সাপোজ এই অংশটুকু, আর সাপোজ বি হলো আরেকটি অংশ, এই অংশটুকু সাপোজ। ওকে, তো এখানে কিন্তু স্পষ্ট বুঝতে পারতেছি উই হ্যাভ সাম কমন রিজিয়ন, এই দুটার মধ্যবর্তী একটা কমন এরিয়া আছে, রাইট? এই হলো আমাদের কমন রিজিয়ন। এই কমন রিজিয়নটাকে বলা হয় এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা কি হবে? প্রবাবিলিটি অফ এ। তো প্রবাবিলিটি অফ এ বলতে এই অংশটুকুকে বোঝাবে। এর যে শেডো এরিয়া, আমি শেডো করে দেখাচ্ছি, এর শেডো এরিয়া হলো এই অংশটুকু, এই হলো প্রবাবিলিটি অফ এ। দেন এ বলতে পুরোটুকু, পুরো অংশটুকু, দেন প্রবাবিলিটি অফ বি বলতে বোঝাবে রেড কালারের পুরোটুকু, রেড কালারের পুরো এরিয়া। আর এই দুটা থেকে দেখো ওই ইন্টারসেকশন এরিয়াটা দুইবার কাউন্ট করা হয়েছে, সেই জন্য আমরা এই একটি অংশ বাদ দিব, অর্থাৎ প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, এই মিডল অংশটুকু বাদ দিব। এভাবেই কিন্তু ডেফিনেশনটা করা হয়েছে। দ্যাট ইজ এ ইউনিয়ন বি, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি হবে probability of A plus probability of B minus probability of common region, অর্থাৎ A intersection B. If there is no common region between A and B, যদি A এবং B এর মধ্যে কোনো কমন রিজিয়ন না থাকে, তাহলে এই রেজাল্টের মান হবে 0, probability of A intersection B এর মান হবে 0। সেই ক্ষেত্রে ফর্মুলাটা আসবে probability of A union B is equal to probability of A plus probability of B। তখন ইভেন্টস গুলিকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দ্যাট ইজ ইন্ডিপেন্ডেন্ট, একটি আরেকটার সাথে কোনো কমন কিছুই নাই। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যে রিজিয়নটা হবে, যদি একটা এ হয়
আর একটা হবে দূরে, তাদের মধ্যে কোনো প্রকার কমন থাকবে না। যদি কমন না থাকে তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী রেজাল্ট আসবে probability of A union B is equal to probability of A plus probability of B। কেন হয় সেটা নিচে ব্যাখ্যা করে দেব। তো মোটামুটি এই টাইপের আরো কিছু ফর্মুলা আমরা পরের স্লাইডে দেখি। This is a tree known as playing card tree। আর প্লেইং কার্ড ট্রি গত ক্লাসে আমি অলরেডি একে দেখিয়েছিলাম সর্বশেষ, এটা একটু রিভিউ হয়ে যাচ্ছে। প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, ব্ল্যাক কার্ড থাকে 26, রেড থাকে 26, ব্ল্যাক কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ডায়মন্ড এবং হার্ট। আর অনুরূপভাবে রেড কেও দুই ভাগে ভাগ করা হয়েছে। রেড এর মধ্যে থাকে ডায়মন্ড আর হার্ট, আর ব্ল্যাক এর মধ্যে থাকে ক্লাবস এন্ড স্পেড। তারপরে তাদের যে ক্লাসিফিকেশন, 13টা কার্ডের ক্লাসিফিকেশন, এই মানে চারটা যাকে বলা হয় কিং, কুইন, জ্যাক, এই তিনটা চারটার পরে 2 থেকে 10 এই নাম্বার শুরু থাকে এবং এই সিরিয়ালটা সবগুলিতেই এভাবেই থাকে। তো আমরা যখন প্লেইং কার্ড নিয়ে স্টাডি করব তখন আমাদের এই জিনিসগুলি মাথায় রাখতে হবে। এই জন্য আমি গত ক্লাসে সম্ভবত বোর্ডে এঁকে এই ডায়াগ্রামটা একবার বোঝানোর চেষ্টা করেছিলাম, তাই আর এখানে আলোচনা করছি না। এখন আসো দুটা থিওরাম নিয়েছি আমাদের প্রবাবিলিটি বোঝার জন্য। প্রথম যে থিওরাম সেটা হলো ডিস্ট্রিবিউশন ল অফ ডিফারেন্ট সেট। তিনটা সেট এ বি সি, এই তিনটি সেট এ বি সি যদি হয় তাদের ডিস্ট্রিবিউশন ল, এটা আমরা একটু বোর্ডে গিয়ে একটু বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে? অথবা একেও বোঝানো যাবে এ বি সি। আচ্ছা, আমরা চলো বোর্ডে যাই, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন ল নিয়ে আলোচনা করছিলাম। তিনটা সেট এ বি সি, তিনটা সেট যদি হয় আমাদের ডিস্ট্রিবিউশন ল এর যে ফর্মুলা আছে প্রথম যে ফর্মুলাটি হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি is equals to A union B intersection A union B। এই হলো প্রথমটা। আর দ্বিতীয় যে লটা হলো সেটা হলো A ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তার মানে এখানে এটা একই রকম, জাস্ট ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, এবং এটা রেজাল্ট হবে এ ইউনিয়নের জায়গায় হবে ইন্টারসেকশন বি, আর এই ইন্টারসেকশনের জায়গায় হবে ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। অর্থাৎ প্রথমটা ঠিক বিপরীত, যেখানে ইউনিয়ন সেখানে ইন্টারসেকশন, আর ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন। এই হলো দুটি ফর্মুলা, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ল। এবার আমরা এই ডিস্ট্রিবিউশন লটা ঠিক আছে কিনা একটু ভ্যান ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? ধরো প্রথমটা আমরা বোঝার চেষ্টা করতেছি, 1 নাম্বার টুকু এ বি সি, এটা এ, এটা বি, আর এটা সি। আচ্ছা, এ হলো আমরা ব্ল্যাক কালার দিয়ে দেখালাম এই এ রিজিয়নটুকু, এই অংশটুকু। আশা করি বুঝতে পেরেছো, দেখতে পাচ্ছ, দিস ইজ ব্ল্যাক কালার্ড ডটেড এ।
তার সাথে বি এবং সি এর ইন্টারসেকশন, বি এবং সি এর ইন্টারসেকশন এরিয়াটা আমি রেড কালার দিয়ে আইডেন্টিফাই করলাম। আচ্ছা, এই বি এবং সি এর ইন্টারসেকশন, তাহলে এ এবং বি ইন্টারসেকশন সি দ্বারা কতটুকু রিজিয়ন বোঝানো হয়? বি ইন্টারসেকশন সি হলো রেড কালার ডটেড। আমি যদি বোল্ড করে দেখাই তাহলে বি ইন্টারসেকশন সি এর রিজিয়ন হবে এই অংশটুকু। না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবে। এই হলো বি ইন্টারসেকশন সি, এটাকে আমরা বলতে পারি বি ইন্টারসেকশন সি। ওকে, আর সাথে আছে এ, এ হলো ব্ল্যাক অংশটুকু। তাহলে তাদের ইউনিয়ন, ইউনিয়ন মানে সমষ্টি আমরা জানি, সামেশন। তাহলে ইউনিয়ন করে যে এলাকাটা পাবো সেই এলাকাটা কোনটা? সেই এলাকাটা আমরা যদি ব্লক করি তাহলে আমরা পাবো এখান থেকে শুরু করে এই সবটুকু আর এদিকে আসবে এই, অর্থাৎ এক নম্বরের বাম পার্শ্ব আমরা যদি দেখাই তাহলে এইভাবে দেখাতে পারি যে এই এলাকাটা আছে। এই হলো আমাদের কালার দিয়ে যদি দেখাই এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এক নাম্বার ল এর বাম পার্শ্বের চিত্রটা আমরা পেয়ে গেলাম। ওকে, এবার দুই নাম্বার লটা দেখি। দুই নাম্বার লটার জন্য আবার আমরা ডায়াগ্রাম করি যে এ বি সি, সাপোজ এ বি সি। ওকে, তাহলে এটা কি এ ইউনিয়ন বি। এ এবং বি এর ইউনিয়ন বলতে আমরা কি বুঝি? এ এবং বি এর ইউনিয়ন বলতে বোঝানো হয় এই পুরো এলাকাটা। এ এবং বি এর মধ্যবর্তী এই পুরো এলাকাটা হলো এ ইউনিয়ন বি, যা আমি রেড কালার ডটেড দ্বারা দেখিয়েছি। রেড কালার ডটেড, রেড কালার ডটেড দিয়ে বোঝাতে চেয়েছি এ ইউনিয়ন বি। আশা করি ধরতে পেরেছ। আবার এ ইউনিয়ন সি, এ এবং সি এর মধ্যবর্তী ইউনিয়নটুকু আমি ব্লু কালার আর এটা দিয়ে দিলাম গ্রিন কালার, এ এবং সি দ্বারা এই এলাকাটা বোঝানো হয়েছে। তাহলে এ ইউনিয়ন সি, আমি এখন এ এবং সি পুরোটুকু মার্ক করতেছি। এই 8-এর মতো, তবে এই জায়গাটা ফাঁকা। আর এ এবং বি আবার মার্ক করতেছি রেড কালার দিয়ে। এ এবং বি যদি আবার মার্ক করি রেড কালার দিয়ে তাহলে আমরা পাবো এই আর এদিকে 8-এর মতোই, তবে ফাঁকা। এই তো এই 8 এবং এই 8-এর মধ্যে কমন এলাকা কোনটা? কমন এলাকাটা একটু যদি চিন্তা করি তাহলে বের হয়ে আসবে। তাহলে কিভাবে বের হয়ে আসবে? কারণ ইন্টারসেকশন মানে কমন, ইন্টারসেকশন মিন্স কমন। তাহলে এ কিন্তু এখানেও আছে এখানেও আছে, তো এ পুরোটুকু থাকবে। ওকে, এ এবং বি এর কমন, এ এবং বি এর ইউনিয়ন হলো এই অংশটুকু, এই রেড ডটের। আর এ এবং সি এর ইউনিয়ন হলো এই ব্লু ডটের। তাহলে ইন্টারসেকশন এরিয়াটা আমরা যে পাচ্ছি, দুইবার ডট লাইন করেছে এই জায়গায়, তো দুইবার এই জায়গাটা এসেছে আর দুইবার এই জায়গাটাও পেয়েছে, যেহেতু ডট দিয়েছি এ সি এর ডট। এই এলাকাটাও দুইবার ডট পেয়েছে আর এই এলাকাটা দুইবার ডট পেয়েছে, কিন্তু এটা একবার ডট পেয়েছে, এটা একবার ডট পেয়েছে।
তো এটা হবে না, কারণ ইন্টারসেকশন বলতে কমন, কমন মিনস দুইবার ডট কোন এলাকাটুকুতে পেয়েছে। তো আলটিমেটলি আমরা যদি দুইবার ডট এলাকাকে বাউন্ডারি করি, তাহলে বাউন্ডেড রিজিয়নটা আসবে এই। তো এখন দেখো এই এলাকাটার সাথে এই এলাকাটার মিল আছে কিনা। ইয়েস, সেম। তাহলে আমরা দেখতে পেলাম এ ইউনিয়ন বি, ওকে, ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, দুইটা মিল আছে। আসলে এখানে চেষ্টা করা হয়েছে ডিস্ট্রিবিউশন লটার ভ্যান ডায়াগ্রাম দিয়ে, যে এই অংশটুকু কোনটা আমরা পেয়েছি এই ব্লু কালার দিয়ে আমরা, এবার এখানে গ্রিন দিয়ে এবং রেড দিয়ে কমন এরিয়া বের করে দেখলাম যে দুই পক্ষেই কিন্তু একই রকম রেজাল্ট এসেছে। এইভাবে আমরা ডিস্ট্রিবিউশন লটা স্যাটিসফাই করতে পারি বা ভ্যান ডায়াগ্রাম দিয়ে আমরা দেখাতে পারি। পরীক্ষা যদি আসে তোমরা কিন্তু ঠিক এইভাবেই একটা দুটা কালার ব্যবহার করে তোমরা রিজিয়নটা আইডেন্টিফাই করে দেখাতে পারবা। অনুরূপভাবে দ্বিতীয়টা তোমরা নিজেরা চেষ্টা করে এজ এ হোমওয়ার্ক হিসেবে আমাদের গ্রুপে সাবমিট করবে। ঠিক আছে, একই রকম হবে। দ্বিতীয়টা রিজিয়নটা তোমরা খুঁজে বের করবে। আমি যেমন এখানে একটা দিয়ে দেখিয়েছি, এখানেও কিন্তু সেই ক্ষেত্রে এই দাগটা যদি টেনে দেই যে আমরা এখানে একই দাগ পেলাম, একই এলাকা পেলাম, তার মানে দুটার সমান। বাকিটা তোমরা নিজেরা করবে। তাছাড়া স্লাইড তোমাদেরকে তো আগেই প্রোভাইড করেছিলাম। তোমরা কি শুনতে পাচ্ছ? আমাদের ডিস্ট্রিবিউশন ল এর পরে স্লাইডে আরেকটি থিওরাম ছিল, সেটা হলো ডি মরগানস ল। জি স্যার। জি জি জি, তোমাদের একজন বলেছে স্যার আমি অসুস্থ, ফুল ক্লাস করা সম্ভব হচ্ছে না আমার। তাহলে হাসিবুল হাসান, স্যার আমি একটু অসুস্থ। স্যার হাসিবের স্যার অসুস্থ স্যার। কি হয়েছে তোমরা কি কেউ জানো? স্যার ওর জ্বর আসছে স্যার, মারাত্মক স্যার। আচ্ছা, ফোনে কথা হয়েছে স্যার। তাড়াতাড়ি সে সুস্থ হয়ে যায়। আচ্ছা, আমরা এতক্ষণ ডিস্ট্রিবিউশন ল এর প্রথম অংশটুকু ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে। তোমরাও এই নিজেরা দ্বিতীয়টা প্রমাণ করার চেষ্টা করবে, করে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করবে। আমি পরবর্তীতে ডি মরগানস ল আরেকটি ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা একইভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করব। ডি মরগানস ল, ডি মরগানস লটা হলো এই টাইপের দুটা ফর্মুলা। এখানেও ডিস্ট্রিবিউশন ল এর সাথে যেমন দুটা ফর্মুলা, ডি মরগানস ল এর দুটা ফর্মুলা। প্রথম ফর্মুলা হলো এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি হোল প্রাইম। প্রাইমটা কি একটু পরে আমি আলোচনা করছি। এ ইউনিয়ন বি হোল প্রাইম ইজ ইকুয়ালস টু এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এক নম্বর ফর্মুলা। আর দুই নম্বর ফর্মুলা হলো এ ইন্টারসেকশন বি হোল প্রাইম is equals to a prime union b prime। আচ্ছা, প্রাইম জিনিসটা কি আমি আবার একটু বলবো, ঠিক আছে? এই হলো ডি মরগানস ল। এবার ওই সময় তো প্রথমটা প্রমাণ করেছিলাম, এখন আমরা দ্বিতীয়টা করব। দ্বিতীয় প্রমাণটার জন্য ভেন ডায়াগ্রাম ড্রয়িং করতে হবে। আচ্ছা, আগের যে চিত্রে তিনটা সেট নিয়েছিলাম এ বি সি,
কিন্তু আর কোনো সার্বিক সেট ইউনিভার্সাল সেট কনসিডার করি না। এখানে ইউনিভার্সাল সেট কনসিডার করতে হবে। আমি 2 নাম্বারটা প্রমাণ করতেছি। এই হলো মনে করো এ, আর এই হলো বি, আর এই বক্স দিয়ে আরেকটা সেট কনসিডার করেছি, সেটা হলো এস। এস কে ইউনিভার্সাল সেট বলা হয়। আচ্ছা, এটা জানার জন্য আমরা জানি এ কমপ্লিমেন্ট বা বার বলা হয় এ বার ইকুয়ালস টু ইউনিভার্সাল সেট ইউ মাইনাস এ। এই পুরো সেটটাকে এস অথবা ইউ দ্বারা প্রকাশ করা হয়। আমি ইউ দিলাম, ইউনিভার্সাল সেট ইউ, নট ইউনিয়ন। এটা ক্যাপিটাল ইউ। এই এ বার বলতে ইউ মাইনাস এ, তাহলে বি বার বলতে কিন্তু একই জন্য ইউ মাইনাস বি। আবার এ ইউনিয়ন বি হোল বার বলতে বোঝায় কি ইউ মাইনাস এ ইউনিয়ন বি। তাহলে বার কি জিনিস আশা করি বুঝতে পেরেছো। আবার যদি বলি এ ইন্টারসেকশন বি হোল বার, এটা হবে ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। এই নলেজটা তোমাদের জানা না থাকলেও এখন জেনে নাও যে এ বার হলো ইউনিভার্সাল সেট মাইনাস এ, বি বার হলো বি বার ইউ মাইনাস বি। তার মানে আসলে এই জিনিসটাকে যদি আরো ক্লিয়ার বলে, ধরো এই হলো ইউনিভার্সাল সেট ইউ, আর এই হলো এ, তাহলে এ বার হবে এই এলাকাটা। এটাকে বার দ্বারা ডিনোট করা হয়, কোথাও বার দেওয়া হয়, কোথাও ড্যাশ দেওয়া হয়, কোথাও সি দেওয়া হয়। এই এলাকাটা হলো এ বার। আমি অন্য কালার দেখাচ্ছি। পুরো সেটটাকে যদি ইউ দ্বারা ডিফাইন করা হয়, আর এই কালো অংশটুকু হলো এ, কালো অংশটুকু হলো এ, তাহলে এবার হবে কালো অংশটুকু বাদ দিয়ে যে অংশটুকু থাকবে সেটা, অর্থাৎ হোল ইউ থেকে ব্ল্যাক পোর্শনটুকু বাদ যাবে। অনুরূপ ভাবে বি বার একই জিনিস, হোল ইউনিভার্সাল সেট থেকে বিটা বাদ যাবে, আর বাকিগুলি এভাবেই আমরা ডিফাইন করব। এইগুলি আমাদের সাপোজ প্রিভিয়াস নলেজ। এখন দ্বিতীয়টা প্রমাণ করতে গিয়ে চলো আমরা এ ইউনিয়ন বি এই অংশটুকু খুঁজে বের করি। সরি, এ ইন্টারসেকশন বি। এ ইন্টারসেকশন বি বলতে কি বুঝি? এ এবং বি এর কমন রিজিয়ন। এ এবং বি এর কমন রিজিয়ন। কমন রিজিয়ন কোনটা হবে? এই চিরল অংশটুকু। দিস স্মলেস্ট স্লাইস ইজ নোন এজ এ ইন্টারসেকশন বি। ওকে, এখন তার কমপ্লিমেন্ট কি হবে? উপরেরটা তো কমপ্লিমেন্ট বা বার, তাহলে কমপ্লিমেন্ট হবে হোল ইউ থেকে এটা বাদ। তাহলে সেই এলাকাটা কোনটা হবে? আমরা এটা পেয়ে গেলাম। এখন হোল থেকে আমরা যদি এটাকে এইভাবে ডিজাইন করি, আবার ড্রয়িং করতে হবে। তুমি বিভিন্ন ভাবে করতে পারো, যে আমরা দিলাম এটা এ, আর এটা হলো বি, আর এই হলো টোটাল ইউ। এখন এখানে আমরা কমপ্লিমেন্ট পোর্শনটুকু নিব, তাহলে এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম এটা, এই অংশটুকু। তাহলে পর থেকে আমি এরো সাইন দিলাম, আমরা আরেকটু আপডেটেড হচ্ছে। এই ক্ষেত্রে এই ইন্টারসেকশন এর বার বলতে বোঝানো হবে এই কমন রিজিয়ন বাদ দিয়ে, হোল ইউ থেকে এই কমন রিজিয়নটা বাদ যাবে। তাহলে কি থাকে? সেই অংশটুকু আমরা ডট দ্বারা ব্লক করে দিচ্ছি, ডটেড রিজিয়ন দ্বারা। শুধু যে এটা তা নয় কিন্তু,
এটাও আছে ইউনিভার্সাল সেট, সবটুকু থেকেই যাবে বাদ। এই তাহলে আসেনি কোন অংশটুকু, শুধু যে কমন ছিল সেই কমন অংশটুকু বাদ যাবে। তাহলে আমরা এইভাবেও কিন্তু দেখাতে পারি। তাহলে এই ডটেড রিজিয়নটা হলো, আমরা এভাবে দিতে পারি, এই রিজিয়নটা হলো এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিট। তাহলে ডি মর্গানস ল এর দ্বিতীয় ফর্মুলার বাম পাশের চিত্র হলো এখানে। চিত্র দুইটা আঁকতে হয়েছে, প্রথম এঁকেছি এই অংশটুকু, ওকে, তারপরে তার কমপ্লিমেন্ট আকারে ইউ থেকে যেহেতু বাদ, আমরা জানি এই যে ফর্মুলা এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি, এইভাবে কাজ করতে পেরেছি। আশা করি দ্বিতীয় ফর্মুলার প্রথম স্থানের চিত্রটা বুঝতে পেরেছি। এবার আসো দ্বিতীয় পোর্শন অর্থাৎ রাইট সাইডের চিত্রটা আঁকার চেষ্টা করি। আমরা যদি প্রথম অংশটুকু আঁকি, এ বি এবং এই হলো ইউ ইউনিভার্সাল সেট ইউ, আর এটা হলো এ আর এটা হলো বি। এবার এ কমপ্লিমেন্ট কোনটা হবে? এ কমপ্লিমেন্ট আঁকতে হলে আমরা তো এটা দেখাবো, এ কমপ্লিমেন্টের চিত্র কতটুকু হবে সেটা বের করতে হবে। আমরা জানি এ বার অথবা এ কমপ্লিমেন্ট হলো ইউ মাইনাস এ, তাহলে হোল ইউ থেকে এ বাদ যাইতে হবে। হোল ইউ থেকে এ যদি বাদ দেই তাহলে কোন এলাকাটা থাকে সেটা দেখো। হোল ইউ থেকে এ বাদ, কিছু শব্দ করতে হবে। তোমরা যদি একেবারে না শব্দ করো তাহলে বোঝা যাবে যে আমার পড়ার হালতে আসতেছে, তোমরা কি বুঝতেছো না। তাহলে এই কালার দিয়ে ডট করে আমি শিখালাম যে রিজিয়ন, এই রিজিয়নটা হলো এবার, কারণ আমরা কিছুক্ষণ আগে বলেছি যে এবার হলো ইউ মাইনাস এ, এই যে এ ফাঁকা, হোল ইউ থেকে এ বাদ দিয়ে দিলাম, এটাই হলো এবার। এখন অনুরূপ ভাবে আমাদের বি বার তৈরি করতে হবে। এখন বি বার তৈরি করতে হলে আমরা আরো এক সেট ফিগার রাখবো, তো এই জন্য আমরা একটু ছোট করে আঁকলাম, তোমরা নিজেরা নিজেদের মতো করে এঁকে নিবে। এটা হলো এ, এটা হলো বি। তাহলে বি বার আঁকতে হলে আমরা জানি বি বার হবে বি সেট ব্যতীত বাকি অংশ থেকে। বিটা বাদ যাবে শুধু। এই হলো যে ডট ব্ল্যাক ডট করেছি, এই ব্ল্যাক ডটেড রিজিয়নটাকে বলা হয়, ব্ল্যাক ডটেড রিজিয়ন হলো বি বার। আর এই যে কালার দিয়ে দেখালাম, ব্লু কালার দিয়ে, এবার এই ডটেড ওই ডটেড, তার দুটির ইউনিয়ন করতে হবে। ইউনিয়ন মানে কি? এই সম্পূর্ণটুকু আর হলো ওই সম্পূর্ণটুকু যদি আমরা ইউনিয়ন করি তাহলে কি পাচ্ছি? এখানে খেয়াল করে দেখো, এখানে এই কমন এরিয়াটা নাই, এখানেও কিন্তু কমন এরিয়াটা নাই, কমন এরিয়া নাই, বাট এটা আছে এখানে আর এটা আছে এই জায়গায়। তাহলে এই দুটাকে ইউনিয়ন করলে কোন এরিয়াটা আসবে? কমন এরিয়া বাদ দিয়ে বাকি এরিয়াটা আমরা পাবো। তাহলে এই দুটাকে একত্রে করলে আমরা যে নতুন চিত্র আঁকতে পারি সেই চিত্রটা হবে এ বি, এ
বি, এবং আমরা দেখতে পাবো যে কমন এরিয়া বাদ দিয়ে বাকি সব এলাকা এসে যাচ্ছে। তো আশা করি বুঝতে পেরেছো যে আমরা কিভাবে ডি মরগানস ল ভেন ডায়াগ্রাম দিয়ে প্রমাণ করলাম। আসলে এখানে অনেক শিখার আছে, খুব সংক্ষিপ্ত সময়ে বিশাল একটা ফর্মুলা দেখানোর চেষ্টা করেছি। এটা তোমরা দেখে নিবে যে কিভাবে করলাম, এবং প্রথমটা তোমরা করবে। তাহলে আমরা বুঝতে পেরেছি যে রেড কালার দিয়ে দেখিয়েছি, এই রেড পোর্শনটা হলো আমাদের এ বার ইউনিয়ন বি বার। তাহলে উভয় ক্ষেত্রে দেখতে পেলাম যে এ ইন্টারসেকশন বি হোল বার হলো যে এলাকাটা এ বার ইউনিয়ন বি বার সেম এলাকায় এসেছে। একটু বড় ছোট চিত্র দেখিয়েছি, বাট দুটার একই রেজাল্ট এসেছে। এভাবে আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে ডি মরগানস ল এর দ্বিতীয় ফর্মুলাটা দেখালাম। তোমাদের কাজ হলো এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে ডি মরগানস ল এর প্রথম ফর্মুলাটা তোমরা দেখাবে। যেমনটা আমি ডিস্ট্রিবিউশন ল এর প্রথমটা দেখিয়েছিলাম, দ্বিতীয়টা তোমাদের জন্য রেখেছি। অনুরূপভাবে ডি মরগানস ল এর দ্বিতীয়টা দেখালাম, প্রথমটা করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। Okay. Our question is, Mr. Araf has an unbiased die and Mrs. Araf has an unbiased die. অর্থাৎ তারা স্বামী স্ত্রী, তাদের দুইজনের কাছেই ছক্কার গুড়ি আছে দুটা। ডাই বলতে এখানে ছক্কার গুড়ি বলা হয়, এই যে লুডো খেলার জন্য যে ছক্কার লুডো খেলে না, ওই রকম। নাও Mr. Araf and Mrs. Araf thrown their dice at random. দৈবভাবে তাদের দুজনের গুড়িটাই নিক্ষেপ করা হলো, একই সাথে দুটা প্যাকেটের মধ্য থেকে নিক্ষেপ করা হলো। এখন এ নাম্বারে 7টা প্রপার্টি বের করতে বলা হয়েছে, আর বি নাম্বারে একটা প্রপার্টি। আমরা প্রথমে এ নাম্বারে কি কি চাওয়া হয়েছে এই ইনফরমেশন দেখি। প্রথমে total of the numbers on the dice is 8, তার প্রবাবিলিটি। অর্থাৎ আমি এবং স্ত্রী দুইটা ডাইস শো করেছে, তাদের সংখ্যাগুলি উঠেছে, কারোরটা 3 উঠতে পারে, কারোরটা 5 উঠতে পারে, 2টাই 6 হইতে পারে। তবে এখানে বলা হচ্ছে প্রথম শর্তটা total of the number on the dice is 8, অর্থাৎ দুইজনের গুটির উপরে যে নাম্বারটা এসেছে তার যোগফল 8, ওই রকম হওয়ার সম্ভাবনা। এবার আসো, গত ক্লাসে আমি ডেফিনিশন পড়িয়েছিলাম, একটা ছক্কার গুটিতে কয়টা পৃষ্ঠা থাকে? 6টি। তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছি যে 6টি পৃষ্ঠা থাকে, এটা দেখিয়েছি কিভাবে 6টা পৃষ্ঠা থাকে, তাই না? আচ্ছা, এইভাবে আমরা একটাতে যদি 6টা থাকে, দুইটাতে ও দ্বিতীয়টাতেও কিন্তু 6টি। দ্বিতীয়টা আমাদের ফেভারেবল টোটাল আউটকাম কয়টি হবে? দুইটা ছক্কার গুলি নিশ্চিত করলে 6 গুণন 6, 6 গুণ 6, 36 টোটাল আউটকাম আসবে। কথাটা কি বোঝাতে পেরেছি? আমি, তোমরা যারা বুঝতেছো না, এই আউটকামস এর একটা লিস্ট করা হয়েছে। মিস্টার আরাফেরটা নিচের দিকে আর মিসেসেরটা উপরের দিকে। তাহলে দুইজন একসাথে যখন নিক্ষেপ করা হয়, তাহলে এই টাইপের আউটকাম আসতে পারে। দুইজনের ঠিক এক এক হতে পারে, অথবা দুইজনেরটা একজনেরটা 1, একজনেরটা 2, এইভাবে ভিন্ন ভিন্ন হতে পারে। অর্থাৎ 3 × 6
36 ধরনের আউটকাম আসতে পারে। এটা হলো বলা হয় যে টোটাল নাম্বার অফ পসিবল আউটকামস অফ স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসের টোটাল আউটকাম হলো 36। আচ্ছা, প্রথম প্রশ্ন করা হয়েছে এই মিস্টার আরাফ এবং মিসেস আরাফের ডাইসের মধ্যে যে সংখ্যাগুলি তাদের যোগফল কত? 8। তাহলে 8 হতে হলে এর সম্ভাবনাটা কত? তো 8 এর স্যাম্পল স্পেস গুলি কি কি একটু যদি খেয়াল করো। 8 এর স্যাম্পল স্পেস, এখানের যে স্যাম্পল স্পেস একটু 8 হবে না, যোগ করে দেখো একটাও 8 হচ্ছে। এখান থেকে আমরা 8 হবে এই টাইপের স্যাম্পল স্পেস কয়টা পাবো? দ্বিতীয় কলাম থেকে একটা, আর তৃতীয় কলাম থেকে পাবো একটি। স্যাম্পল স্পেসের যোগফল 8। আর চতুর্থ কলাম থেকে পাবো একটি, পঞ্চম কলাম থেকে একটি, আর লাস্ট কলাম থেকে পাবো একটি। তাহলে ফেভারেবল আউটকাম কয়টা হলো গণে দেখো। রাইট? সেট অফ ফেভারেবল কেসেস অফ ইভেন্ট হলো 5। এই যে আমরা স্যাম্পল স্পেস থেকে দেখালাম। টোটাল কত? 36। তাহলে এ দ্বারা ডিফাইন করলাম যে টোটাল এ ইভেন্ট এ দ্বারা কি ডিফাইন করা হয়েছে? দ্য টোটাল নাম্বার অফ নাম্বার অন দ্য ডাইস ইজ 8। অর্থাৎ সেই নাম্বারগুলি যাদের যোগফল হবে 8, সেই ঘটনাটাকে আমি এ দ্বারা ডিফাইন করলাম। অতএব প্রবাবিলিটি অফ এ হবে ফেভারেবল আউটকাম ডিভাইডেড বাই টোটাল আউটকাম। তো নাম্বার অফ ফেভারেবল আউটকাম হলো 5টা, যা আমরা বোর্ড থেকে চার্ট থেকে ক্যালকুলেশন করে বের করেছি, আর টোটাল হলো 36। অতএব আমাদের রেজাল্ট হলো 5/36। আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো। একটু সময় লাগবে তোমাদের। যে প্রশ্নটা কি ছিল, যে টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম। তো ফেভারেবল আউটকামস আমরা বের করেছি, আর যাদের যোগফল হলো 8, এই রেজাল্টটা পেলাম 5/36। তো আশা করি আমরা প্রথমটা বুঝতে পেরেছি। আমি বোর্ডে না গিয়েই কিন্তু এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এবার দ্বিতীয়টা আসো, দ্য ফার্স্ট ডাই সোল্ড 6। বুঝতে হবে আমাদের। দ্য ফার্স্ট ডাই সোল্ড 6, প্রথম ডাইটা 6 প্রদর্শন করবে, এই টাইপের সম্ভাবনা। সত্যতে কি প্রথম ডাই 6 হইতে পারে, দ্বিতীয় ডাই তাহলে কি হবে? দ্বিতীয় ডাই যে কোনো কিছু হতে পারে। বুঝা যাচ্ছে? প্রথমটা 6 হবে, দ্বিতীয়টা কত হবে? এবার আমরা যদি ফার্স্ট ডাই 6, তাহলে ফার্স্ট ডাই 6 এই টাইপের ঘটনাকে যদি আমরা ব্লক করে দেই, প্রথম ডাই 6 আছে, এই টাইপের ঘটনা কোথায় আছে দেখো, নিচে রোতে দেখা যাচ্ছে। ফার্স্ট ডাই 6, দ্বিতীয় ফার্স্ট ডাই 6 6 6 6 6, আর সেকেন্ড ডাইয়ের 1 2 3 4 5 6। তাহলে ফেভারেবল আউটকাম কয়টি? 1 2 3 4 5। ফেভারেবল আউটকাম হচ্ছে 5টা না 6টা? 1 2 3 4 5 6, 6টি। আর টোটাল আউটকাম হলো 36টি। অর্থাৎ প্রথম ডাইয়ের মধ্যে 6 থাকবে, এর সম্ভাবনা হলো 6/36, দ্যাট ইজ 1/6। আমাদের জাস্ট ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে প্রশ্নটা কি বলেছে। তৃতীয় যে প্রশ্ন, আমরা তৃতীয় প্রশ্নের দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো the total of the numbers on the die is greater than 8। অর্থাৎ মিস্টার আরাফ এবং মিসেস আরাফ যে থ্রু করেছিল, তাদের নাম্বার গুলি টোটাল 8-এর চেয়ে বড় হবে, তার সম্ভাবনা। 8-এর চেয়ে বড় কি কি হতে পারে একজন বলবে? যোগফল 8-এর চেয়ে বড় কি কি সংখ্যা হতে পারে? স্যার 1 to 7, 2 to 7। না না না,
যোগফল 8 এর চেয়ে বড় হলে আমাদের সর্বোচ্চ সংখ্যা আছে 6 আর 6, তো 6 6 12, 12 হতে পারে, 11 হতে পারে, 10 হতে পারে, 9 হতে পারে। এই 9 10 11 12 চার ধরনের হতে পারে। তাহলে আমরা যদি যাই আমাদের স্যাম্পল স্পেসে 8 এর চেয়ে বড় যে ইভেন্ট, সেই ইভেন্ট গুলিকে খুঁজে বের করি। তাহলে সেই ইভেন্ট গুলি যদি আমরা খুঁজি, তাহলে 8 এর চেয়ে বড় ইভেন্ট এখানে একটিও পাবো না, এখানে একটা পাবো, এখানে 8 এর চেয়ে বড় না 7 এর চেয়ে বড় বলছি, সরি এটাও হবে না। দ্বিতীয়টাতে আমরা পাবো না, 8 এর চেয়ে বড় হলে 9, এই একটা পাবো, আর এখানে পাবো এই দুটি, এখানে পাবো 3টি, আর এখানে পাবো 4টি। এই যেগুলি কালার্ড করেছি, সাম অফ টু টাইপ গ্রেটার দেন এই, কথা কি বুঝা যাচ্ছে? এই স্যাম্পল স্পেসের যোগফলগুলি 8 এর চেয়ে বড়। কয়টা আছে? 4, 4 এর সাথে 3 7, 7 আর 2 9 আর 10, তাহলে 10 হবে ফেভারেবল আউটকাম। টোটাল আউটকাম 36, তাহলে আমাদের রেজাল্ট কি হবে? 10/36। এই যে এখানে আমরা দেখিয়েছি আমাদের এই রেজাল্টটা কত এসেছে, 10/36। এভাবেই ক্যালকুলেশন করে 10/36 means 5/16। তো আশা করি বুঝতে পেরেছো, তোমাদের একটু সময় দেওয়া লাগবে। চলো আমাদের পরবর্তী প্রশ্নটা নিয়ে আসি। পরের প্রশ্নটা কি বলেছে? The total of the numbers on the dice is 13. এটা কত হবে? এটা কি সম্ভব? বলো। Total of the numbers on the dice is 13. Is it possible? We have only 2 dice. Numbers are maximum 6. 6 plus 6 is maximum number will be what? 12. 12 13 হওয়া সম্ভব নয়, তাহলে ফেভারেবল আউটকাম হলো 0। আর ওই ফেভারেবল আউটকাম এমটি, কোনো আউটকাম আসতেছে না, তো তার প্রবাবিলিটি হবে 0। আর নিচে টোটাল হলো 36, তো 0/36 রেজাল্ট হবে 0। অর্থাৎ 4 নাম্বার প্রশ্নের উত্তর হবে টোটাল অফ দি নাম্বার অন দা ডাইস ইজ 13, এর প্রবাবিলিটি আসবে 0। আচ্ছা, এবার পরবর্তী যে প্রশ্নটা আছে, সেই প্রশ্নটা হলো the total of, sorry, both the dice to the same number. এটা কত হতে পারে? কে বলবে? both the die to the same number. same number বলতে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6. There are 6 samples in favor of our system. প্রশ্ন অনুযায়ী ফেভারেবল আউটকাম ছিল 6টি, তাহলে প্রবাবিলিটি কত হবে? 6/36। আমি কিন্তু আর উত্তরে যাচ্ছি না, জাস্ট মুখে মুখে আলোচনা করতেছি। all of you can understand how it becomes 1/6. Both dice show the same number. Then next, number 6. The sum of the numbers shown by the dice less than 5. ডাইসগুলির নাম্বারের সমষ্টি 5 এর চেয়ে কম। তো 5 এর চেয়ে কম কত হতে পারে? 4 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, এবং 1 হতে পারবে না। তাহলে কত হয়? আমরা যদি টেবিলটার দিকে একটু নজর করি, 5 এর চেয়ে কম হবে। সাম অফ দি ডাইস লেস দেন 5। তো দেখো 5 এর চেয়ে কম হলে এখানে এই 3টা 5 এর চেয়ে কম, আর এখানে এই 2টা 5 এর চেয়ে কম, আর এখানে এই একটি 5 এর, আর বাকি সব 5 অথবা তার চেয়ে বেশি। তাহলে ফেভারেবল আউটকাম হতে হয় কি? অতএব probability of number the higher the sum of two numbers
5 less than 5 is 5/30, 6/36, that is 1/6। এভাবে তোমরা পর্যায়ক্রমে আমাদের প্রশ্নগুলি বুঝে বুঝে উত্তর করতে হবে। তারপরে দেখো, the sum of the numbers shown by the dice is exactly 6। 6 এর সমান 8 হতে 6টা আছে, exactly 6। আমরা যদি দেখি অ্যানালাইসিস করি, exactly 6 সাম আছে এখানে একটি, exactly 6 এখানে একটি আছে, এখানে একটি আছে, exactly 6 এখানে একটি আছে, তারপরে এখানে একটি আছে, আর না, 6 6 6। তাহলে ফেভারেবল আউটকাম হলো 5, টোটাল আউটকাম হলো 36। তাহলে এই শর্তে প্রবাবিলিটি হবে 5/96। তো আমি আশা করি তোমরা সকলে এই সহজ পড়াটা বুঝতেছ। তারপরে বলা হচ্ছে দ্য প্রবাবিলিটিজ অফ মিস্টার আরাফ গেটিং 6 and মিসেস আরাফ গেটিং 6 আর ইকুয়াল। এক্সপ্লেন। এই জিনিসটা দ্বারা মানে মিস্টার আরাফ 6 পেয়েছে, 6 আসবে তার সম্ভাবনা, এবং মিসেস আরাফের 6 পাবে তার সম্ভাবনা যে ইকুয়াল, এটা ব্যাখ্যা। তো আমি উত্তরটার দিকে যাই, আমরা একটু করে ব্যাখ্যা করেছি, অনেকটা বড়। দেখে নাও নাম্বার 2, 6 পাওয়ার সম্ভাবনা মানে কি? মিস্টার আরাফ 6 পাবে মানে তারগুলি 6 ইভেন্ট থাকবে, প্রত্যেকটাতেই আরাফের সবগুলি আউটপুট প্রথমে 6, প্রথম 6 আসবে। ওকে, তাহলে এই টাইপের ঘটনা হতে পারে 6টি। অর্থাৎ প্রবাবিলিটি অফ মিস্টার আরাফ ইজ নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট, এটা হলো 6, আর প্রবাবিলিটি হলো 6/36। আর মিসেস আরাফের ক্ষেত্রে তো সেম, তবে সেই ক্ষেত্রে মিসেস আরাফের দ্বিতীয় দিক থেকে 6 আসবে, সেম আসতেছে। সেই ক্ষেত্রে এই নাম্বারটাও 6 এবং প্রবাবিলিটিও 1/6। এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রবাবিলিটি অফ মিস্টার আরাফ এবং প্রবাবিলিটি অফ হিজ ওয়াইফ, দুজনের প্রবাবিলিটি এভাবে প্রবাবিলিটিটাকে এক্সপ্লেন করা হয়। তো এই প্রবলেমটা একটু লেন্দি প্রবলেম, তোমরা এইভাবেই প্র্যাকটিস করার চেষ্টা করবে। আমি প্লেইং ক্লাউড রিলেটেড এখানে আরো কিছু প্রবলেম আছে, বায়াস থিওরাম রিলেটেড প্রবলেমগুলি আগামী ক্লাসে এক্সপ্লেইন করব। আরো একটি এক্সাম্পল আমরা এখানে কনসিডার করেছি, এই এক্সাম্পলটা আমরা বোঝানোর চেষ্টা করব। উইথ দ্য হেল্প অফ ডিস্ট্রিবিউশন ল এন্ড ডি মর্গান ল। তবে প্রশ্নটা দেখো, if A and B are not mutually exclusive events, A এবং B mutually exclusive না, তাহলে আর দেয়া আছে প্রবাবিলিটি অফ A হলো 1/4, প্রবাবিলিটি অফ B হলো 2/5, এবং তাদের ইন্টারসেকশন ইউনিয়ন দেয়া আছে হাফ। এখন বলা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ না হলো, আর মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে, আলাদা আলাদা হবে। মিউচুয়ালি এক্সক্লুসিভ আমাদের জিনিসটা যদি বুঝতে হয়, আমরা বুঝবো এইভাবে, মিউচুয়ালি এক্সক্লুসিভ হলে দুইটা ইভেন্ট আলাদা আলাদা হচ্ছে, আর যেহেতু আলাদা আলাদা নয়, মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়, তার মানে আমাদের দুইটা ইভেন্ট এই টাইপের হবে যে একটা ইভেন্ট আরেকটা ইভেন্টের মধ্যে কমন থাকবে। এই ঘটনাটাই হলো নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। প্রথম প্রশ্নটা হলো কি, ফাইন্ড প্রবাবিলিটি অফ A ইন্টারসেকশন B। এখন আমরা তোমাদেরকে ফর্মুলা দেখিয়েছিলাম কিছুক্ষণ আগে, ওই ফর্মুলা দিয়ে আমরা A ইন্টারসেকশন B এর ক্যালকুলেশন থেকে করব। দেখো, মিউচুয়ালি
এক্সক্লুসিভ না হলে আমরা যে ফর্মুলাটা দিয়েছিলাম কিছুক্ষণ আগে, যার কমন এরিয়াটা বাদ দিতে হয়, আমাদের নিশ্চয়ই মনে আছে কিছুক্ষণ আগে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এর একটি ফর্মুলা দিয়েছি। ফর্মুলাটা কি? probability of A plus probability of B minus probability of A equal B. যেহেতু they are not mutually exclusive, তাহলে এই ফর্মুলা। আর যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয় তাহলে probability of A intersection B, এই রেজাল্টটা কত হতো? কিছুক্ষণ আগে বলেছিলাম এই রেজাল্টটা তখন 0 হয়ে যাবে। সেই ক্ষেত্রে probability of A intersection B হবে probability of A plus probability, যেহেতু নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, তো আমরা পুরো ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে তিনটা আইটেমের মান দেয়া আছে, প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মান, প্রবাবিলিটি অফ এ এর মান এবং প্রবাবিলিটি অফ বি এর মান। তো ক্যালকুলেশন করে আমরা খুব সহজেই প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানটা বের করতে পারি। তো কিভাবে 3/20 এসেছে, তো জাস্ট সিম্পল বের দিয়ে। এবার আসো এখানে দ্বিতীয় যে প্রবলেমটা, সেটা হলো প্রবাবিলিটি অফ A complement intersection B. A complement intersection B. এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করেছি। ফর্মুলা এখানে দেখা যাচ্ছে যে A complement intersection B. The probability of B minus probability of A intersection B. আচ্ছা, এটাকে একটু ভাঙতে হবে। আমি এখন অ্যানালাইসিসটা করিনি, পরে তারপর দেখাবো হাউ ইট কাম। ঠিক আছে, অনুরূপভাবে দ্বিতীয়টাও একই রকম। এখানে এই 4 নম্বরে ডিরেক্টলি ডি মর্গানস ল ইউজ করা হয়েছে। খেয়াল করিয়ে 4 নম্বরে ডি মর্গানস ল ডিরেক্টলি ইউজ করা হয়েছে। দেন আমরা ফর্মুলা যে দেখিয়েছিলাম সেই ফর্মুলা ইউজ করা হয়েছে। আর 5 নম্বরেও কিন্তু একই জিনিস, ডি মর্গানস লটা ইউজ করা হয়েছে। এটা সি দ্বারা ডিজাইন করেছে, আসলে কিছু না, সি অথবা ডেস একই জিনিস, ভিন্ন ভিন্ন ভাবে এসেছে। তো এখানে যে প্রবলেমস গুলি তোমরা দেখতে থাকো, আমি পরবর্তী ক্লাসে এই টার্মস গুলির ব্যাখ্যা তোমাদেরকে করে দিব। এগুলি ভেন ডায়াগ্রাম দিয়ে একটু দেখিয়ে দিলে তোমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে কিভাবে আসে। নেক্সট, আমরা আজকে আর সামনে আগাচ্ছি না,